স্যার মোটামুটি হয়ে গেছে তোমাদের, খুবই অল্প পড়া পড়াইছি, মিডের জন্য বেশি একটা প্রেসার দিচ্ছি না, মানে খুবই কম পড়া, হয়তো বা ফাইনালে একটু বেশি পড়াবো। জি স্যার, দেখা মিডে যায় একটু প্রেশার স্যার কম দেওয়া আমার মনে হচ্ছে কম বেটার স্যার। দিচ্ছি, আর ফাইনালে যেহেতু আগে থেকে তোমাদের সাথে পরিচিত হয়ে আছি, মানে সরাসরি আমরা ক্লাস নিতে পারবো আর কি। আর এখন তো দেখা যায় ইন্ট্রোডিউস হইতে হইতেই প্রথম ক্লাসটা চলে যায়, বা জি সবাই স্যার। কবে থেকে ক্লাস শুরু হবে এটা সেটা অনেক টাইম চলে যায়। সেই জন্য আমি 5টা লেকচার পড়াইছি, হয়তো বা ফাইনালে একটু বেশি পড়াবো। ঠিক আছে, ফাইনালে 5টা লেকচারই থাকলো, কিন্তু একটু লেন্থটা বেশি, হয়তো বা 8-10 পেজের একটা লেকচার এরকম হইতে পারে আর কি। স্যার আর আমাদের এক্সামের ফাইনাল, কি ডেট হয়েছে? হ্যাঁ হ্যাঁ 20 তারিখ। এখন স্যার পর্যন্ত আমি আসসালামু যে আলাইকুম। বলে নিউমেরিক্যাল মেথডের কোর্স টাইটেলটা কি, ওই কোর্সের কোর্স টাইটেল বা কোর্স টাইটেল তো বলেই দিচ্ছে, হয়তো বা ধরবে কোর্স কোডটা কত, তোমার তখন বলতে হবে সিএসসি 217 বা সিএসসি তুমি 217 যেভাবে বলো আর কি। তার মানে এটা মুখস্থ করে রাখতে হবে, মানে ভাইবার জন্য প্রথম প্রিপারেশনটা হবে কোর্স কোড কোর্স টাইটেল, সিএসসি 217 নিউমেরিক্যাল মেথডস, এটা তোমার মুখস্থ রাখতে হবে। ইভেন কোন যে হোস্ট থাকবে, যে টিচার, সে প্রথমে জিজ্ঞেস করতে পারে তোমার এই সেমিস্টারে কোন কোন থিওরি কোর্সগুলো ছিল, তুমি সেইগুলার কোর্স কোড কোর্স টাইটেল বলো, প্রথম কোশ্চেনটাই সেটা হতে পারে। কেউ যদি এই কোশ্চেনটা বলতে পারে, তার তো এমনি একটা কোশ্চেনের আনসার হয়ে গেল, যে কোর্স কোড কোর্স টাইটেল, যদি ভাগ্য ভালো থাকে ধরতেই পারে। তখন সেকেন্ড কোশ্চেন হইতে পারে তোমার কোন কোর্সটা সবচেয়ে ভালো লাগে। ঠিক আছে, এখানে কোশ্চেনটা স্ট্যান্ডার্ড হয় না, অনেক সময় অনেক টিচার এটা বলা ঠিক না, কোন কোর্সটা তোমার ভালো লাগে। সে এখানে আমি তোমাদের একটা টেকনিক শিখিয়ে দিচ্ছি, এটার কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট আনসার তুমি যদি টেকনিক্যালি নিতে চাও, টিচার যদি এরকম, এই কোশ্চেনটা কিন্তু স্ট্যান্ডার্ড না তোমার কোন কোর্সটা ভালো লাগে। কারণ সে ধরো তোমাকে যে হোস্ট, আমি ধরে নিচ্ছি যে তোমাদের হোস্ট হচ্ছে সোহেল স্যার, সিএসসি সোহেল স্যার, ঠিক আছে, হোস্ট হচ্ছে সোহেল স্যার। এখন তোমাদের সাথে সোহেল স্যার কোন কোর্সটা নেয়, অবশ্যই একটা কোর্স নেয়। এখন তুমি যদি সোহেল স্যারকে বলো যে স্যার আমার তো নিউমেরিক্যাল মেথড কোর্সটা ভালো লাগে, ঠিক আছে, এটা কিন্তু আনসারটা স্ট্যান্ডার্ড না, বুঝতে পারছো? সেই আনসারটা তোমার স্ট্যান্ডার্ড হবে না। তোমার বলতে হবে ওই সোহেল স্যার যে কোর্সটা নেয়, স্যার ওইটাই তো মোটামুটি ভালো লাগে, এভাবে বলতে হবে। মানে ভাইবা তো একটা মানে স্ট্র্যাটেজির একটা বিষয়। তুমি দেখা গেল সোহেল স্যার হোস্ট জিজ্ঞেস করতেছে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে, তখন তুমি সোহেল স্যারের সাবজেক্টটা বাদ দিয়ে তুমি বলতেছো হয়তো হাবিব স্যারের কোনো কোর্স, অথচ হাবিব স্যার ভাইবা বোর্ডে নাই, ভাইবা বোর্ডে হাবিব স্যার নাই। তো সেই ক্ষেত্রে কিন্তু তুমি ওইটা ভালো করেও কিন্তু মার্কস অতটা যে পাবা এরকম না। মানে এটা তোমার পুরাটাই হচ্ছে ভাইবা বোর্ড হ্যান্ডেল করার একটা সিস্টেম আছে, একজন স্টুডেন্টই পারে যে কিভাবে স্যারকে তার নিজের আয়ত্তে নিয়ে আসবে, এমন ভাবে আনসার দিবে যে স্যার ওইটাই কোশ্চেন করবে। তুমি কিন্তু একটা কোশ্চেনের আনসার দেওয়ার পর তুমি নিজেই বুঝতে পারবা পরবর্তী কোশ্চেনটা স্যার কি করবে, মানে পরবর্তী কোশ্চেনটা কি হবে তুমি কিন্তু সেটা তুমি নিজেই বুঝতে পারবা। ঠিক আছে, তো জি স্যার। এটা হচ্ছে ফার্স্ট টেকনিক তোমার, হচ্ছে ভাইবা বোর্ডের জন্য তুমি যে কাজটা করবা, তুমি কোর্স কোড কোর্স টাইটেল বলবা। স্যার যদি কোনো কারণে জিজ্ঞেস করে তোমার কোন কোর্সটা ভালো লাগে, তখন তুমি ওই স্যার যেটা ক্লাস নেয় ওইটাই বলবা। আর যদি বলে তুমি কোন কোর্সটা সবচেয়ে ভালো প্রিপারেশন নিয়ে আসছো, তুমি কোন কোশ্চেন কিন্তু দুইটা, কোনটা ভালো লাগে আর কোনটা ভালো প্রিপারেশন নিয়ে আসছো, তখন ওই স্যারের যে কোর্সটা সেটা বলবা স্যার ওই কোর্সটা আমার ভালো লাগে, বাট আমি প্রিপারেশন নিয়ে আসছি যদি অন্য কোনো সাবজেক্ট খুব ভালো পারো তোমরা, বলবা স্যার সেটাও আমি মোটামুটি প্রিপারেশন নিয়ে আসছি। মানে স্যারেরটা বলেও আরেকটা কোর্স বলবা যে স্যার আমি ওইটাও ভালো প্রিপারেশন নিয়ে আসছি। এভাবে আনসার করতে হবে। এই তোমরা কি শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার, জি স্যার শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছি। আমি কিন্তু খুব জি স্যার, গুরুত্বপূর্ণ শুনতে কথা পাচ্ছি স্যার। বলতেছি। এই যে আমি কোশ্চেন গুলো বললাম না, দেখবা অনেকে এই কোশ্চেন গুলো পাবা, তখন আমার কথা মনে পড়বে স্যার তো কোশ্চেন আউট করে দিছে। জি। দেখবা সব স্যার এটা জিজ্ঞাসা, এই কোর্স কোড কোর্স টাইটেল বলো, তোমার কোন কোর্সটা ভালো লাগে, তুমি কোন কোর্স থেকে প্রিপারেশন নিয়ে আসছো, দেখবা কোশ্চেন কমন পড়ে গেছে। তুমি যদি আগে সেই আনসারটা নিয়ে আসো, তুমি দুইটা কোশ্চেন পেরে গেলা, পরের গুলো না পারলেও সমস্যা নাই, বুঝতে পারছো? আচ্ছা, দেন হচ্ছে আমি যে এখানে যদি বলি, প্রথমে যে কোশ্চেনটা করলাম যে তুমি আমি যে কোর্সটা তোমাদের সাথে কন্ডাক্ট করি সেটার কোর্স কোডটা বলো। একজন বললো যে নিউমেরিক্যাল মেথডস, তারপরে বললাম ওটার কোর্স, সরি, সিএসসি 217 বললা, তারপরে বললাম ওই কোর্সটার তোমরা কোর্স টাইটেলটা বলো, বললা যে নিউমেরিক্যাল মেথডস। তারপরে যদি বলি নিউমেরিক্যাল মেথডসটা কি ধরনের সমাধান দেয়, তখন একজন বললো যে নিউমেরিক্যাল মেথডসটা স্যার অ্যাপ্রক্সিমেট সমাধান দেয়। তখন আমি জিজ্ঞেস করলাম এক্সাক্ট সমাধান মানে কি অন্য কিছু, অ্যাপ্রক্সিমেট এবং এক্সাক্ট সমাধানের ভিতরে কি কোনো ডিফারেন্স আছে? তখন তোমরা এক্সাক্ট সমাধান বললা, স্যার এক্সাক্ট সমাধান হচ্ছে অর্ডিনারি সমাধান। তখন আমি জিজ্ঞেস করলাম অর্ডিনারি সমাধানটা কি, তখন তুমি একটা এক্সাম্পল দিলা, স্যার এক্স এক্স প্লাস 5 = 3। তো সেখান থেকে যদি সরাসরি আমরা ক্যালকুলেশন করি, এক্স এর আননোন ভেরিয়েবলটা যদি বের করি, সেই ক্যালকুলেশনটাকে বলা হয় অর্ডিনারি ক্যালকুলেশন। আর অর্ডিনারি ক্যালকুলেশন থেকে আমরা সবসময় এক্সাক্ট সমাধান পাই।
যেহেতু আমরা আননোন ভেরিয়েবল একটা মান পাচ্ছি, সেই এক্স এর একটা মান পাচ্ছি, সেখানে একটা এক্সাক্ট সমাধান পাইছি। তো সেটা হচ্ছে অর্ডিনারি সলিউশন অথবা এক্সাক্ট সমাধান। আর অ্যাপ্রক্সিমেট হচ্ছে যে এক্সাক্ট সমাধান যদি 5 হয়ে থাকে তাহলে অ্যাপ্রক্সিমেট সমাধানটা হবে 5 এর কাছাকাছি, লাইক 4.99, 4.90 বা 5.10, মানে কাছাকাছি। তো সেইগুলা মানে ওই এক্সাক্ট ভ্যালুর কাছাকাছি যে সমাধানটা থাকবে নিয়ারেস্ট, সেটাকে বলা হবে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। তো এইভাবে হয়তোবা তোমাদের কোশ্চেন নিয়ে পেছাবো। এখন একটা কোশ্চেন যখন করব তোমরা কিন্তু বুঝতে পারবা পরের কোশ্চেনটা এটা হইতে পারে। তুমি যে আনসারটা দিবা সেই আনসারটা তোমার জানতে হবে যে ওইটা সম্পর্কে তুমি জানো কিনা। এখন তুমি বললা যে স্যার এক্সাক্ট সমাধান মানে হচ্ছে মানে অর্ডিনারি সলিউশন। এখন অর্ডিনারি সলিউশন তুমি জানো না, তাহলে তো তোমার সেটা বলা যাবে না যে অর্ডিনারি সলিউশন জানো না। তোমার বলতে হবে তখন তোমার নিজের মতো করে একটা বর্ণনা দিতে হবে। স্যার এক্সাক্ট সমাধান মানে হচ্ছে একটা ইকুয়েশন থেকে সরাসরি যদি আমরা আননোন ভেরিয়েবলের মানটা বের করি তাহলে সেটাই হচ্ছে এক্সাক্ট সমাধান। দেখো আমি কিন্তু এই কথাটা দুই ভাবে ঘুরায় বলতেছি, অর্ডিনারি ইকুয়েশন দাও বলতেছি, সরাসরি বলতেছি। এখন তুমি যেভাবে পারবা, তুমি কিভাবে জানো, ওই মুহূর্তে তোমার ব্রেন কিভাবে ক্যাচ করবে সেটা। আমি কিন্তু জটিল ভাবে আলোচনা করতেছি, ভাইবা বোর্ডে এত জটিল কোশ্চেন কাউকে করা হয় না। আগে বলে নিচ্ছি, ভাইবা বোর্ডে যে কোশ্চেন করা হয় হাস্যকর কোশ্চেন, একদম ইজি ইজি, মানে একদম ইজি যেটা সেটা ধরা হয়। কারণ অনেকে ভাইবা বোর্ডে আইসা গত সেমিস্টারে বলছে স্যার আমি গত 2 দিন যাবত টেনশনেই আমি মানে অসুস্থ হয়ে গেছি, জ্বর হয়ে গেছে আমার, না আপনারা কি কোশ্চেন করবেন আমি কিভাবে আনসার দিব, এই টেনশনে। এই যারা বিশেষ মেয়েরা, যারা মেয়েরা খুব টেনশন করে মানে ভাইবা বোর্ডে কিভাবে কি করবে। আবার অনেক সময় দেখা যায় অনেক হোস্ট বলবে ওপেন ইউর ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা, মানে হচ্ছে ভাইবা বোর্ডে ক্যামেরা অন করার সময়, তো ক্যামেরা অন করাই তারা মানে অনটা করেই তারা ভয় পায় যে স্যার কি ধরবে না ধরবে, ঠিক আছে, মানে ইতস্ত বোধ করে আর কি। তো এইগুলা একটু আগে থেকে মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখতে হবে। তো আমি মনে হয় আমি মোটামুটি বলে দিছি। তো এখন আমি পড়াই চলে যাচ্ছি যে এখান থেকে আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এর আগে ডেফিনিশনটা পড়াইছিলাম। নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা হচ্ছে ব্রাঞ্চ অফ ম্যাথমেটিক্স। আর এখানে দুইটা ডিলিং আছে, একটা হচ্ছে ডিলিং উইথ মেথড অফ ক্যালকুলেশন ইনভলভিং অ্যাপ্রক্সিমেশন। এমন সব ডিল করবে নিউমেরিক্যাল অ্যানালাইসিস যেখানে ক্যালকুলেশনটাতে মানে অ্যাপ্রক্সিমেট সমাধান থাকবে। আরো থাকবে এই যে অলসো মেথড অফ এস্টিমেটিং দা অ্যাকুরেসি ক্যালকুলেশন। এস্টিমেট মানে হচ্ছে অনুমান করা, আনুমানিক। দা অ্যাকুরেসি ক্যালকুলেশন, অ্যাকুরেসি মানে নিখুঁত আর কি, কতটুকু নিখুঁত, ক্যালকুলেশন নিখুঁত হওয়ার চেষ্টা করবে। তো আমি তো এখান থেকে ডেফিনেশন কাউকে ওভাবে ধরবো না, জাস্ট এভাবে ধরতে পারি যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস কি, তখন এই যে উপরে এই কয়টা লাইন বাংলাতে বলতে হবে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস ম্যাথের একটা শাখা, যেখানে হ্যাঁ অ্যাপ্রক্সিমেট সমাধান দেওয়া হয় এবং ক্যালকুলেশনটা অ্যাকুরেসি করার মানে অ্যাকুরেসি করার চেষ্টা করা হয় বা অ্যাকুরেসি করা এস্টিমেট করা হয়। যেভাবে তোমরা বলতে পারো, আমি নিজে বাংলাতে সুন্দর করে গুছায় বলতে পারতেছি না, তোমরা স্যার নিজের মতো ইংলিশে করে বললে একটা বলো। হবে না? অবশ্যই ইংলিশে বল, মানে দেখা যায় তখন ইংলিশে কেউ বলতে পারে না, মানে কি ওই তাদের ব্রেইনটা তখন স্বাভাবিক থাকে না। তুমি স্যার এখন ভাইবা যেরকম বোর্ডে ইংলিশে বললে অনেক সময় স্যারেরা বলে যে বুঝাই দাও, তাহলে তো স্যার বাংলাতে আমার মনে হয় পড়াইতে হ্যাঁ পারবে। হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই বলছি, কেউ তখন বুঝাই দেও, তখন তুমি বুঝাবা। আর বুঝাইতে গেলে তো বল ভাই স্যার এখানে ইনভলভিং অ্যাপ্রক্সিমেশন থাকবে আর অ্যাকুরেসি ক্যালকুলেশন থাকবে, এটাই বাংলা, ঠিক আছে। জি স্যার। তুমি যদি ডিটেইলস আমার মতো বুঝাতে যাও, একটা এটা বুঝাইলে তো 5 মিনিট লাগবে, একজনকে রাইট। তো নেওয়াই হয় 2 মিনিট, একজন দুই তিন টিচার 2 মিনিট মিনিট বা জি 1 স্যার। মিনিট ধরে, একজন টিচার 1 মিনিট 2 মিনিট ধরে। এখন তুমি যে আমাকে 5 মিনিট এটা বুঝাও, এটা হবে এই জন্য তোমার প্র্যাকটিস করতে হবে যে কত অল্প সময় স্যারকে বোঝানো যায়, ঠিক আছে। জি তাহলে জি স্যার। নিউমেরিক্যাল অ্যানালাইসিস আমি প্রথম কোশ্চেনটাই করব, নিউমেরিক্যাল অ্যানালাইসিস কি। তখন তুমি যদি ইংলিশে ধরি তাহলে বলবা যে ইনভলভিং অ্যাপ্রক্সিমেশন থাকবে আর হচ্ছে সেখানে অ্যাকুরেসি ক্যালকুলেশন থাকবে। আর যদি বলা হয় যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস কি ধরনের সমাধান দেয়, স্যার এটা অ্যাপ্রক্সিমেট সমাধান দেয়, অ্যাপ্রক্সিমেটের সাথে আবার এক্সাক্ট চলে আসতেছে, তো এক্সাক্ট সলিউশন নিয়ে কোনো কোশ্চেন করতে পারি। তো নিউমেরিক্যাল অ্যানালাইসিস থেকে এইগুলাই থাকবে আর কি। দেন হচ্ছে হোয়াই উই স্টাডি নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এটা তেমন ধরা হয় না। কারণ কেন আমরা নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়ি, তো সেটা হচ্ছে তুমি সরাসরি যদি অ্যাপ্লিকেশন গুলো বলে দাও তাহলেও কিন্তু হয়ে যায়। মানে এই কোশ্চেনের সলিউশনটা তুমি যদি অ্যাপ্লিকেশন গুলো বলে দাও তাহলেও কিন্তু কভার করে, এই কোশ্চেনের আনসারটা ওইটা কভার করে। এটা বুঝতে পারতেছো যে হোয়াই উই স্টাডি নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর বাংলা অর্থটা হচ্ছে আমরা কেন নিউমেরিক্যাল অ্যানালাইসিস পড়ি। এখন নিউমেরিক্যাল অ্যানালাইসিসটা যেখানে ব্যবহার করা হয় তুমি যদি সেটা বলো তাহলে কি আনসারটা হয়ে যাচ্ছে না। জি স্যার। তাহলে এটা স্পেশালি তোমার মুখস্থ করার কোনো প্রয়োজন নাই। এই যে হোয়াই ইউ স্টাডি নিউমেরিক্যাল অ্যানালাইসিস তুমি অ্যাপ্লিকেশনটা জানলেই হয়ে যাচ্ছে। তারপরে হচ্ছে দেখো এরিয়া অফ নিউমেরিক্যাল অ্যানালাইসিস, এটাও এক ধরনের ওয়ান কাইন্ড অফ অ্যাপ্লিকেশন, ঠিক আছে। মানে ডিপার্টমেন্টাল অ্যাপ্লিকেশন, মানে হচ্ছে ধরো যে ডিপার্টমেন্টে মানে ম্যাথমেটিক্স এর কোন জায়গায় ব্যবহার করা হয় সেগুলা, কিন্তু নিউমেরিক্যাল মেথড তো শুধু ম্যাথমেটিক্সে ব্যবহার করা হয় না, ইঞ্জিনিয়ারিং ফ্যাক্টরে আছে অনেক জায়গায়, তোমার মেডিকেল সেক্টরে থাকতে পারে, তোমার টেকনোলজিতে থাকতে পারে, সোশ্যাল সায়েন্সে থাকতে পারে,
বিভিন্ন সেক্টরে এটা ইউজ করা হয়। তোমরা গুগল সার্চ করলে হয়তো বা পেতে পারো। ঠিক আছে? তো আমি শুধু ম্যাথমেটিক্স এর এগুলো যদি বলি যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস অ্যাপ্লিকেশন গুলো তোমরা বলবা, একটা অ্যাপ্লিকেশন বলো যেটা ম্যাথমেটিক্স এ ইউজ করা হয়। ঠিক আছে? যদি বলি যেমন একটা অ্যাপ্লিকেশন বলো যেটা তোমার টেকনোলজিতে ইউজ করা হয় বা ইঞ্জিনিয়ারিং সাইডে ইউজ করা হয়, তখন কিন্তু তোমার ওভাবে বলতে হবে। কথাটা বুঝতে পারছো? স্যার আরেকবার বলেন তো একটু। আবার বলবো? হ্যাঁ, মানে জটিল হয়ে খেয়াল যাচ্ছে। করিনি। আমি কোশ্চেন করব, আমি অথবা অন্য কোনো টিচার থাকলে মানে এইভাবে কোশ্চেন করবে যে নিউমেরিক্যাল অ্যানালাইসিস এর দুইটা অ্যাপ্লিকেশন বলো, মানে ব্যবহার বলো। আচ্ছা আচ্ছা এটা কোন জায়গায় ব্যবহার করা হয়? এখন একটা অ্যাপ্লিকেশন মানে ব্যবহার, এই নিউমেরিক্যাল মেথডটা, এই মেথডটা কোন কোন জায়গায় ব্যবহার করে? তো সেটা তো তোমার একটা জায়গায় অবশ্যই ব্যবহার করা হয় না, অনেক জায়গায় ব্যবহার করা হয়। তো আমি জি যে স্যার। ব্যবহারগুলো লিখছি, 8টা ব্যবহার, এগুলা ম্যাথমেটিক্স এর, মানে ম্যাথমেটিক্স এর কোন কোন জায়গায় ব্যবহার করা হয়। ঠিক আছে? আমি বলছি এর বাহিরেও তো ব্যবহার আছে, তোমরা সেগুলো দেখে নিবা। দেখে নিয়ে তোমরা ঠিক আছে। ভাইবার জন্য তো নোট করবা, অবশ্যই নোট করবা। তো নোট করতে গেলে অ্যাপ্লিকেশন এগুলা পড়ে পাশাপাশি তুমি গুগল সার্চ করে তোমার মতো করে দুই একটা অ্যাপ্লিকেশন লেখলা। তখন যদি কোর্স টিচার থাকে আর তুমি যদি সেই অ্যাপ্লিকেশন গুলো বলো, তখন কোর্স টিচার খুব খুশি হবে যে তুমি মানে এক্সট্রা চেষ্টা করছো, আমার ঠিক গুলার আছে। বাহিরেও দু একটা বলছো। তো অবশ্যই তুমি বানায় বলো নাই, তুমি সার্চ করে খুঁজে নিয়ে স্টাডি করে বলতেছো, তখন টিচার বুঝতে পারছে তুমি পরিশ্রম করছো। বুঝতে পারছো? আমি হুম, সেটাই বলতেছি। অথবা যদি এই কোশ্চেনটা হার্ড হয় যে এমন একটা অ্যাপ্লিকেশন বলো যেটা ইঞ্জিনিয়ারিং সেক্টরে ইউজ করা হয় বা মেডিকেল সেক্টরে ইউজ করা হয়, তখন তোমার স্পেশালি ওইটাই বলতে হবে। কোশ্চেনটা যদিও হার্ড হয়ে যাবে, তখন কোশ্চেনটা হার্ড হয়ে যাবে। তোমরা না পারলে বলবা সরি স্যার, আমি তো ওটা পারি না, আমি ম্যাথমেটিক্স এর পারি বা এখানে এটার পারি, এরকম ভাবে তোমরা আনসার করবা। ঠিক আছে? স্যার এখানে যে কয়েকটা আপনি লিখছেন এগুলো তো ম্যাথমেটিক্যালি। হ্যাঁ, এটা সবগুলো ম্যাথমেটিক্স এর। হ্যাঁ ম্যাথমেটিক্স এর বাইরেও তো আরো অ্যাপ্লিকেশন আছে, হ্যাঁ এর হ্যাঁ এরিয়াটা আছে, শুধু ম্যাথমেটিক্স এর ভিতরে তো সীমাবদ্ধ না, অনেক ক্ষেত্রেই আছে। তো সেটা তোমাদের জানতে হবে আর কি। তোমাদেরও তো কিছু কাজ থাকতে হবে না, বুঝো না এগুলা? না হলে জি তো স্যার এখনই পড়া বুঝছি। শেষ। তোমাকে তো আমি 8টা কখনো ভাইভাতে ধরা হয় যে তুমি অ্যাপ্লিকেশন বলো, 8টা অ্যাপ্লিকেশন বলো, আমি যে 8টা লিখে দিছিলাম, এটা যদি কোশ্চেন করি, এই কোশ্চেনটা অবশ্যই স্ট্যান্ডার্ড না। বুঝতে পারছো? এটা কেউ করবেও না। জি স্যার। সর্বোচ্চ তোমাকে 2টা কোশ্চেন বলে, 2টা অ্যাপ্লিকেশন বলো বা একটা বলো, এরকম। তখন তুমি কেউ যদি একবার রিডিং পড়ে এগুলো, এগুলা থেকে তার যে কোনো একটা বলা সম্ভব, একবার যদি সে রিডিং পড়ে থাকে। দেন হচ্ছে জি। যে এইখান থেকে বিশাল কোশ্চেন করা হবে। ঠিক হুম, আছে? এইখানে হচ্ছে কোশ্চেনের ইন্ডাস্ট্রি, মানে হচ্ছে আমি এখান থেকে বেশি কোশ্চেন করি। কিন্তু এখন আমি তো অনেকগুলো মেথড পড়াইনি তোমাদের, এই জন্য কোশ্চেন করাটা স্ট্যান্ডার্ড হবে না। কারণ দেখো আমি কিন্তু লিনিয়ার, ক্র্যামারস রুল পড়াইছি, এগুলো পড়াইনি, ইন্টিগ্রেশন পড়াইনি, তারপর অর্ডিনারি ডিফারেন্সিয়াল ইকুয়েশন পড়াইনি। আসলে এই ভাইভাটা তো মানে একই ভাইভা কিন্তু ফাইনালেও নেওয়া হবে। যখন ফাইনালে নিব তখন মিড এবং ফাইনাল দুটো একসাথে কোশ্চেন করা হবে। ঠিক আছে? মিড এবং ফাইনাল দুটো একসাথে কোশ্চেন করা হবে। সো তোমার ভাইবার জন্য যে প্রিপারেশনটা, মিডেরটা পড়ে ভুলে যাবে না, মিডেরটা মাথায় রাখতে হবে। মিডের পড়াশোনাগুলা তোমার মাথায় রাখতে হবে, ফাইনালে যে ভাইবা দিয়ে তারপরে ডিলিট করে দিও, সমস্যা নাই, বাট তোমার ফাইনাল পর্যন্ত মুখস্থ রাখতে হবে, মানে বেসিক যে কনসেপ্টটা তোমার মাথায় রাখতে হবে। তো সেই জন্য দেখো আমি এখানে পুরা ফাইনাল সহ একটা একটা ফ্লো চার্ট, সেটা হচ্ছে নিউমেরিক্যাল মেথডস এর 4টা ক্যাটাগরি: নন লিনিয়ার, লিনিয়ার, ইন্টিগ্রেশন, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন কোনো কারণে আমি তোমাকে ধরেই ফেলতে পারি যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনটা কি, কারণ এটা হয়তো এখন না ধরলেও ফাইনালে ধরবো। কারণ অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি তুমি না বুঝো, তুমি কিভাবে পিকার্স মেথড সলভ করবা, রানজে কুত্তা মেথড সলভ করবা, ফাইনাইট ডিফারেন্স মেথড সলভ করবা? কারণ এই এই যে প্রবলেমগুলো দেওয়া থাকবে, এই প্রবলেমগুলো দেওয়া থাকবে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন। সেই অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনগুলো সলভ করতে হবে এই তিনটার যে কোনো একটা মেথড দ্বারা। সো তোমার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন অবশ্যই অবশ্যই চিনতে হবে। অর্ডিনারি ডিফারেনশিয়াল তুমি কিভাবে চিনবা? সেটা ক্যালকুলাস থেকে একটা বেসিক নেবে, কারণ ক্যালকুলাসে ডিফারেন্সিয়েশন নামে একটা কথা আছে। সেই ডিফারেন্সিয়েশন ইউজ করে আরেকটা কোর্স আছে, সেটার নাম হচ্ছে ডিফারেনশিয়াল ইকুয়েশন। ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা কোর্স আছে, তোমরা কি সেগুলো পড়ছো? ডিফারেনশিয়াল ইকুয়েশন। হ্যাঁ ক্যালকুলাসের স্যার। পরে ডিফারেনশিয়াল ইকুয়েশন পড়ার কথা, মানে সিকোয়েন্স হ্যাঁ থাকে তো স্যার। একটা। হ্যাঁ হ্যাঁ তো ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে একটা সাবজেক্টের নাম, একটা সাবজেক্ট, তার ভিতরে অনেক পড়া আছে। তো এই সাবজেক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন যে চিনবে, সে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশনও চিনবে। কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন দুই প্রকার, একটা হচ্ছে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, আর একটা হচ্ছে পার্শিয়ালি ডিফারেনশিয়াল ইকুয়েশন, মানে দুই প্রকার। একবারে বেসিক কনসেপ্ট ওই সাবজেক্টের যে প্রথম যে পড়াটা, যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, কত প্রকার। ঠিক আছে? জি স্যার। মানে ওইটা পড়তে গেলে ওইটা পড়তেই হবে। এখন তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন একটা কোর্স পড়বা, তুমি ডিফারেনশিয়াল ইকুয়েশন কি এটা জানতে হবে না? অবশ্যই জানতে হবে। তো
তো দেখো এখানে আমি কিভাবে কোশ্চেন করব। আমি কোশ্চেন করব, একটা এক্সাম্পল বললাম, সে এক্স স্কোয়ার প্লাস 2x প্লাস 5 ইকুয়াল টু 0। আমি একজনকে কোশ্চেন করলাম যে এই যে এক্সাম্পলটা বললাম সেটা কি টাইপের ইকুয়েশন। হয়তোবা বলবে কেউ নন লিনিয়ার ইকুয়েশন। তখন আমি বলবো, এই তুমি কিভাবে বুঝলা এটা নন লিনিয়ার ইকুয়েশন? তখন সে রিজনটা দাঁড় করাইলো যে স্যার এটা আমি বুঝলাম কারণ এখানে এক্স স্কোয়ার বলছেন, এক্স এর পাওয়ার একের অধিক, সেই জন্য এটা নন লিনিয়ার ইকুয়েশন। তখন আমি বলবো আচ্ছা এই নন লিনিয়ার ইকুয়েশন থেকে কয়টা সমাধান পেতে পারি? তখন 2টা। আনসার হবে এরকম যে আমরা 2টা আনসার পাবো, কারণ এক্স এর সর্বোচ্চ ঘাত 2 মানে সেকেন্ড 2। অর্ডার ইকুয়েশন, সেজন্য আমরা 2টা পাবো। তারপরে আমি কোশ্চেন করতে পারি যে এই সমাধানগুলা কয় ধরনের হইতে পারে? তখন তোমরা বলবা 3 ধরনের হইতে পারে স্যার। সেটা হচ্ছে কি, রিয়েল টাইপের হইতে পারে, রিপিটেড টাইপের হইতে পারে এবং কমপ্লেক্স টাইপের হইতে পারে, যেগুলো আমি কিছুক্ষণ পর আবার দেখাবো তোমাদের। পলিনোমিয়াল ইকুয়েশন আমি এর আগে পড়াইছি, ঠিক আছে? জি স্যার। যখন কোশ্চেন করব তুমি তো পিছনের পড়া সামনের পড়া এক জায়গায় চলে আসবে, বুঝতে পারছো? যে আমি যে চার্টে থাকলে যে শুধু চার্টের গুলো ধরবো এরকম না, এই রিলেটেড অন্য পড়াগুলো যেখানে পড়াইছি সেইগুলো এখানে চলে আসবে। ভাইবার সিস্টেমটা এরকম যে আমি শুধু এখান থেকে যে ধরবো এরকম না, অন্য জায়গার কোশ্চেনটা এখানে চলে আসবে। তখন আমি তুমি এগুলা বললা, আসলে এত তো ডিপলি ধরবো না, তারপরে বলে দিচ্ছি এরকম ধরলে ধরতে পারি। তোমাদেরকে যদি আমি এভাবে ধরি খুব কঠিন হয়ে যাবে এই কোশ্চেন গুলো যদি ধরি। এই যে নন লিনিয়ার ইকুয়েশন কি, তারপরে কয়টা সমাধান পাবো, তার গ্রাফটা কেমন হবে, এগুলো ধরলে কি জটিল হয়ে যাবে? দু একজন রেসপন্স করো ইফা তারা। একটু জি তো স্যার। স্যার জটিল হবেই স্যার। জটিল হয়ে যাবে তো কি হ্যাঁ করবো? স্যার, একটু তো তোমরা জটিল বলে হবে। দিও যে মানে যেটা জটিল হয়ে যায় একটু আগে তোমার মাথায় রাখতে হবে। ভাইবা স্যার বোর্ডে যদি গ্রাফ। বলো যে স্যার কোশ্চেনটা জটিল হয়ে যাচ্ছে, তাহলে তো আর হবে না। হ্যাঁ আগে আমাকে বলতে হবে, কারণ আমি তো বুঝতে স্যার পারতেছি না। গ্রাফ ধরলে তো স্যার পারবোই না। তোমার তো গ্রাফ অঙ্কন করতে হবে না, কারণ গ্রাফটা তো আচ্ছা অঙ্কন করতে হবে না। স্যার আমি আমার বলতাম একটা তুমি কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ আবিদ মাহমুদ, হ্যাঁ বলো। যেহেতু স্যার আমাদের মানে সাবজেক্ট আর কি 4টা, তো 4টা সাবজেক্টেরই কি একসাথে ভাইবা হবে স্যার, নাকি আলাদা আলাদা হ্যাঁ মানে হ্যাঁ 2টা অবভিয়াসলি করে চারটা হবে একদম? সাবজেক্টের, না 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 না, চারটা সাবজেক্টের একই সাথে হবে। ইভেন ওইখানে কমিটি করা থাকে তোমাদের ব্যাচের জন্য, একটা কমিটি থাকবে, যে একজন হোস্ট থাকবে আর মানে নাম্বারিং করবে 3 জন, ঠিক আছে? জি এরকম স্যার। একটা থাকবে। তো আদার্স একজন কোর্স টিচার বাদ পড়তে পারে, সে ওই তোমাদের কমিটিতে নাও থাকতে পারে, বাট সে কোশ্চেন করতে পারবে, সে কোশ্চেন করবে, কিন্তু তোমরা বুঝতে পারবে না কে নাম্বারিং করতেছে আর কে হোস্ট, ঠিক আছে? স্যার তাহলে একটু মানে কম করেই কোশ্চেন দেন স্যার, তাছাড়া এতগুলো আরে একসঙ্গে চাপ তো তোমরা এখানে এমনিই পড়ে 30 জন স্যার। স্টুডেন্ট আছো, দেখো আমি কতগুলা প্রশ্ন পড়াইছি। এখন আমি যদি এইগুলা ডেফলি কোশ্চেন না করি তাহলে তো সবাইকে একই কোশ্চেন করা হয়ে যাবে। আর সবাইকে একই কোশ্চেন করা হলে আদার্স যে টিচাররা আছে তারা মনে করে এই স্যার কিছুই পড়ায়নি, একটা কোশ্চেন বারবার করতেছে, ঠিক আছে? এটা না কিন্তু স্যার, আমাদের, আপনি স্যার আগেই আমাদের দরকার হলে 30-40টা কোশ্চেন দিয়ে দেন অন্তত 10 দিন আগে। আরে তুমি এটা বুঝতে ব্যাপার পারতেছো না না, স্যার। 40টা কোশ্চেন আমার হাতে লিখে দেওয়া আমার জন্য অনেক কষ্টের, এটা বুঝো না কেন? টিচাররাও তো মানে আমাদের তো আরো অনেক এভাবে প্রত্যেকটা বেসে আমার এভাবে পড়াইতে হবে। সো আমি যদি এভাবে কোশ্চেন তৈরি করি এটা আমার অনেক কষ্ট হবে, মানে অনেক কাজ করতে হবে। কারণ তোমাদের দেখো সামনে আমার আরো অনেক কাজ করতে হবে, তোমাদের অ্যাসাইনমেন্ট দেখতে হবে, প্রেজেন্টেশনে মার্কিং করতে হবে, আবার ওই যে কোশ্চেন করতে হবে, মানে কোশ্চেনটা করে কন্ট্রোল অফিসে জমা দিতে হবে, তোমাদেরকে প্রোভাইড করতে হবে। তারপরে প্রত্যেকটা ক্লাস আমার নিয়মিত নিয়ে নিতে, আমাদেরও কিন্তু অনেক প্রেশার হয়, বুঝছো? এই জন্য এভাবে কোশ্চেনটা দেওয়া হয় না, আমি এই জন্য বলে দেই। তোমরা যারা বুদ্ধিমান তারা নোট ডাউন করে নাও, বা হয়তোবা এখন 2-1টা নোট করলা, আমি আবার যখন ক্লাস শেষ করে দিলাম তুমি তখন আবার এই পড়াগুলো দেখে দেখে স্যার এখানে কি বলছে একটু ওরকম বলে নিলা, বুঝতে পারছো? আমি তো একটা রিভিউ ক্লাস নিয়েছি, তোমাদের উচিত ছিল বাসা থেকে এগুলো পড়ে আসা, দেখে আসা, বুঝতে পারছো? স্যার রেকর্ড হচ্ছে কি? হ্যাঁ বলো। বলছি স্যার রেকর্ড হচ্ছে এই ক্লাসটা? হ্যাঁ অবশ্যই এই ক্লাসটা রেকর্ড হচ্ছে, আমি নিজেও রেকর্ড করতেছি, আবিদ মাহমুদও রেকর্ড করতেছি। জি স্যার, তাহলে কোনো প্রবলেম নেই। আচ্ছা আচ্ছা, তো দেখো এখানে নন লিনিয়ার নিয়ে অনেক কথা বলছি, তারপরে মানে প্রথম কোশ্চেনটা এমন হইতে পারে, এই যে আমি একটা ইকুয়েশন বললাম, এই ইকুয়েশনটা যদি আমি নিউমেরিক্যাল অ্যানালাইসিস দ্বারা অথবা নিউমেরিক্যাল মেথড দ্বারা যদি সলভ করতে যাই, তাহলে কোন মেথড দ্বারা সলভ করব? তখন তোমরা বললা স্যার এখানে তো বেশ কয়েকটা মেথড আছে এই ইকুয়েশনটা সলভ করার জন্য, তার ভিতরে তোমরা বলতে পারো বেশ কয়েকটা মেথড বললা স্যার, ফলস পজিশন, বাইসেকশন, সেকেন্ড, নিউটন রেপসন, ইটারেশন মেথড, এই সবকটা দ্বারা সলভ করা যায়। তখন যদি আমি তার ভিতরে কোশ্চেন করতে চাই, এটা তো সিম্পল, যে কেউ কোশ্চেন করবে। দেখো তুমি অনেকগুলা মেথড যখন বলে ফেলবা, আমি তো এটা কোশ্চেন করতেই পারি যে এই মেথড গুলার ভিতরে সবচেয়ে পুরনো মেথড কোনটা, বা সবচেয়ে ভালো মেথড কোনটা, কোন মেথডটা বেশি রিলায়েবল, কোন মেথডটা বেশি ভালো না,
তো এটা তো কোশ্চেন করতেই পারি, এটা করা যেতে পারে না? এটা তো মানে তুমি যখন এটা বলবা পাশাপাশি এই কোশ্চেনটা তো চলে আসে, এটা তো রিলিভেন্ট কোশ্চেন, মানে প্রাসঙ্গিক ভাবে স্যার এটা ধরা যায় না? এটা স্যার যে কেউ ধরবে, ঠিক আছে? তাহলে একটা মানুষ যখন একটা মানুষের সাথে পরিচিত হয়, নাম বলার পরে ভাষা জিজ্ঞেস করে না, ঠিক আছে? এরকম কিছু আনুষঙ্গিক আছে না? তো ভাইবাটাও এরকম, তোমাকে যদি আমি একটা কোশ্চেন করি, তুমি ধরে নিবা স্যার পরবর্তী কোশ্চেনটা আমি যদি এটার আনসার দিতে পারি, সে তোমাকে আমি কোশ্চেন করলাম এটা নন লিনিয়ার ইকুয়েশন, তুমি এটা পারো না, তোমার বলতে হবে সরি স্যার, আসলে এই মুহূর্তে আমার মনে পড়ছে না, বা আমি এটা এটা পড়ে আসি নাই। তখন কিন্তু আমি অন্য কোশ্চেনে চলে যাব। আর যদি তুমি সেটা পারো, তাহলে তোমার কি করতে হবে, ওইটা সম্পর্কে ডিপলি ধারণা রাখতে হবে। কারণ আমি কি করব, আমি অন্য কোশ্চেনে আর যাবো না, কিন্তু আমি তোমাকে যে কোশ্চেনটা করবো তার ভিতরে যাওয়ার চেষ্টা করবো। এটাই কিন্তু রুলস, ভাইবার রুলসটাই হচ্ছে এরকম। তোমরা তো হয়তোবা জীবনে অনেক ভাইবা দিছো, এইভাবেই তো হয়ে আসতেছে। জি স্যার। তুমি যেটা পারবা তার ভিতর থেকে স্যার কিন্তু পরবর্তী কোশ্চেন করবে, যেটা পারবা না সেটা কিন্তু স্যার বাদ দিয়ে নতুন টপিকসে চলে যাবে, অথবা স্যার জিজ্ঞেস করবে, তুমি যদি কোনো কিছুই না পারো স্যার জিজ্ঞেস করবে তুমি কোন টপিকসটা পারো বলো, তুমি কোন টপিকসটা প্রিপারেশন নিয়ে আসছো। তখন যদি বলো যে স্যার আমি এই কোর্স থেকে কোনো টপিক সি প্রিপারেশন নিয়ে আসিনি, তখন কিন্তু স্যার তোমাকে আর কোশ্চেন করবে না, ঠিক আছে? স্যার কি করবে, তোমাকে ফরওয়ার্ড করে দিবে অন্য কোনো টিচারের কাছে। সো এখানে তোমার বুঝতে হবে, মানে মিনিমাম একটা প্রিপারেশন নিয়ে আসতে হবে, ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে কোনো একটা টপিকসের উপর। তুমি যদি এই ক্যাটাগরি গুলা বুঝো, আমি তো এখানে অনেক পেশাল পারছি যে নন লিনিয়ার ইকুয়েশন কি, ইভেন আমি পরে আরো পড়াবো যে লিনিয়ার নন লিনিয়ারে যায় সেটা বুঝাই দিব। তো এখানে হচ্ছে তুমি নন লিনিয়ার ইকুয়েশনটা যখন বলবা, তখন বলবা যে সেই নন লিনিয়ার ইকুয়েশনটা স্যার এই 5টা মেথড দ্বারা সলভ করা যায়। আবার লিনিয়ার ইকুয়েশন যখন হবে স্যার এই 4টা মেথড দ্বারা সলভ করা যায়। আর এইগুলা ধরবো কিনা, কারণ এগুলা তো পড়াইনি আমি। ইন্টিগ্রেশন, একটা ইন্টিগ্রেশন মানে সেই ইন্টিগ্রেশন গুলা সলভ করা হয় এই মেথড এই রুল গুলার দ্বারা। আবার অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করা হয় এইগুলোর দ্বারা। তোমরা এগুলো মুখস্থ করে নিতে পারো, এখানে তো আর ডিপলি কোশ্চেন করবো না, কারণ এগুলো আমি পড়াইনি। আমি যেগুলো পড়াইছি আমি সেখানে ভিতরে কোশ্চেন করবো, মানে আমি যে কোশ্চেনটা করবো সেটা অবশ্যই তোমাদের পড়াইছি, ঠিক আছে? ওটা তোমার মাথায় থাকতে হবে। তো এইটা হচ্ছে ক্যাটাগরি। তারপরে আমরা স্যার চলে গেলাম হ্যাঁ কোশ্চেন করবো মনে হচ্ছে ইফা কোন দ্বারা। স্যার না ইফাতারা না স্যার তো ও স্যার কোন 15 মেথড 15 হ্যাঁ, জি স্যার কোন মেথডটা ভালো না আপনি যে বললেন স্যার কোন ওটা মেথডটা ভালো না? হ্যাঁ স্যার হ্যাঁ এই কোন কোশ্চেনটা মেথডটা আমিও ভালো, করতে চাইছিলাম। সিকেন্ড মেথড, ঠিক জি আছে? স্যার সিকেন্ড এটা মেথড ভালো হচ্ছে না, দারুণ। ভালো না বলতে এটা রেজাল্টটা মোর একুরেসির দিকে যায় না। সবচেয়ে ভালো মেথড হচ্ছে বাইসেকশন মেথড, বাইসেকশন ঠিক আছে? মেথড, জি হ্যাঁ স্যার বাইসেকশন মেথড মোর রিলায়েবল এবং এটা মোর একুরেসি রেজাল্ট দেয়। স্যার। এই যে ভালোটা হ্যাঁ, ইন্টারেকশন মেথডটাও মনে হয় ভালোই হবে, কারণ এটারও তো ভালোই তো, বেশি মেথড নাই। তো সবই ভালো, ভালোর না ভিতরে স্যার সবচেয়ে এই ভালো দুইটা আছে না? এই এই দুইটা মনে হয় যে একটু হলেও ইজি আছে স্যার, আর এইগুলা হচ্ছে বাজে, এগুলো ভালো হ্যাঁ না। হ্যাঁ হ্যাঁ, হইতে পারে। আচ্ছা যাই হোক, আমি এখানে বলে দিচ্ছি সবচেয়ে ভালো মেথড বাইসেকশন মেথড, ঠিক আছে? জি স্যার। আচ্ছা আমি কিন্তু এইটার কোশ্চেনের একটা আনসার নিজেও এখনো জানি না, ভাইবা বোর্ডে ধরে ফেলতে পারি। সেটা হচ্ছে যে নিউমেরিক্যাল মেথডের ডিসঅ্যাডভান্টেজ, মানে অসুবিধাটা কি, আচ্ছা কোনো জি স্যার। অসুবিধা আছে কিনা, ঠিক আছে? মানে সেখানে একটা হ্যাঁ কোশ্চেন তোমরা নোট ডাউন করে নিতে পারো, নিউমেরিক্যাল মেথডস এর তোমার অসুবিধা, মানে এটা করতে গেলে কোনো সমস্যা হয় কিনা, বুঝতে পারছো? কারণ ভাইবা বোর্ডের আগে দেখা গেল আমি যখন ভাইবা নিতে যাব, তখন কিছু কোশ্চেন তো আমার মাথায় নিয়ে যাব, তার ভিতরে এরকম একটা কোশ্চেন হইতে পারে, বুঝতে পারছো? জি স্যার। নিউমেরিক্যাল মেথডস এর অসুবিধাগুলো কি কি, ডিসঅ্যাডভান্টেজ, এটা নোট ডাউন করতে পারো তোমরা। তারপর হচ্ছে ইরর, আমি এখানে জিজ্ঞেস করব কয়েকটা ইররের নাম বলবো, তোমরা বলবা রাউন্ড অফ ইরর, তারপরে তোমার হচ্ছে রাউন্ড অফ ইররের ভিতরে তারা দুইটা ইরর আছে, চপিং ইরর, সিমেট্রিক রাউন্ড অফ ইরর, তারপর হচ্ছে ট্রাঙ্কেশন ইরর। তোমরা মূলত তিনটা ইররের নাম বলবা, সেটা হচ্ছে চপিং, সিমেট্রিক আর হচ্ছে ট্রাঙ্কেশন। তারপর আমি জিজ্ঞেস করলাম আচ্ছা বলো তো যে চপিং ইররটা কি, তখন তোমরা বললা যে চপিং ইরর হচ্ছে স্যার এক্সট্রা ডিজিটটা ড্রপ করে দেওয়া, এক্সট্রা ডিজিটটা ড্রপ করে দেওয়া। আমি বলবো এক্সট্রা ডিজিটটা ড্রপ করে দেওয়া মানে একটা এক্সাম্পল দাও। তখন তুমি বললা যে একটা কম্পিউটার যদি, আমি যদি কম্পিউটারে মানে বলে দেই যে সে 4টা ডিজিট স্টোর করতে পারবে, তাহলে বাট আমি ইনপুট করলাম এরকম যে 6টা ডিজিট, তখন কি হবে লাস্টের যে 2টা ডিজিট অটো সে ড্রপ হয়ে যাবে। এই অটো ড্রপ হওয়াটাকে বলে চপিং ইরর। এটাও কিন্তু এক ধরনের ইরর, কারণ এখানে যে 42.7893, দেখো 93 কিন্তু অটো ড্রপ হয়ে যাচ্ছে, এই অটো ড্রপ হওয়াটাকে বলা হয় চপিং ইরর। কারণ আমি কম্পিউটারে ডিরেকশন দিছি যে 4টা ডিজিটের উপর সে নিতে পারবে না, তুমি যদি তোমার আউটপুট অনেকগুলো বেশি আসে সেগুলো স্টোর করবে না, ঠিক আছে? বিষয়টা হচ্ছে এরকম। তো এটা হচ্ছে চপিং। তাহলে সিমেট্রিকের সাথে ডিফারেন্সটা কি? সিমেট্রিক হচ্ছে রাউন্ড অফ বাই 1, মানে তুমি লাস্ট যে ডিজিটটা থাকবে
লাস্ট যে ডিজিটটা তোমার থাকবে সেই ডিজিটটা 1 দ্বারা রাউন্ড আপ হবে কখন হবে, যখন এই যে লাস্ট ডিজিটের পরে তুমি তুমি যে ডিজিটটা রাখতে যাচ্ছ তারপরের ডিজিটটা যদি 5 এবং তার চেয়ে বড় হয় তখন এক যোগ হবে প্রিভিয়াস ডিজিটে। আর যদি এই তো সে ধরো 3 নাম্বার ডিজিটটা 5 এর চেয়ে বড় আছে, হ্যাঁ 5 এর চেয়ে বড় আছে, তাহলে 8 এর সাথে এক যোগ হবে। আর যদি এই 3 নাম্বার ডিজিটটা যদি 5 এর থেকে ছোট থাকতো তাহলে 8 এর সাথে যোগ হইতো না। ফর এক্সাম্পল তুমি দেখো এই যে এটা উড বিকাম, এই দেখো 7 9 হয়েছে। কেন 7 9 হয়েছে? কারণ আমরা তৃতীয় গড়টা দেখতেছি, মানে প্রথম যে গড়টা বাদ যাবে, সেই গড়টা হবে 9 9 গড়টা বাদ যাবে। তো 9টা যেহেতু বাদ যাবে, 9টা দেখবো এটা কত বড়, 5 এর চেয়ে বড় না 5 এর চেয়ে ছোট না সমান, এরকম আমরা এটা দেখতে পাচ্ছি 5 এর চেয়ে বড় 9, সেই কারণে 8 এর সাথে এক যোগ হয়েছে আর এই 9 ড্রপ হয়ে গেল। দেখো এটা কিন্তু সরাসরি ড্রপ হওয়ার পরেও যে গড়টা লাস্টে ছিল সেটার সাথে 1 দ্বারা রাউন্ড অফ হয়েছে, মানে 1 বৃদ্ধি পাইছে, এই জন্য এটা সিমেট্রিক রাউন্ড অফ এরর। ঠিক আছে, বাট তুমি দেখো যখন এটা এই যে 3 নাম্বার গড়টা তুমি দুইটা গড় রাখবা, তাহলে 3 নাম্বার গড়টা দেখবা 3 আছে, 5 4 3 দশমিকের পরে 3 আছে। তো যেহেতু এটা 3 আছে, এখানে কিন্তু তুমি বলতে পারো যে এটা 5 এর চেয়ে ছোট, 5 এর চেয়ে ছোট থাকলে এই 4 এর সাথে এক যোগ হবে না। তো 4 এর সাথে যদি এক যোগ না হয়, তুমি কিন্তু এক্সাম্পলটা যখন বলবা আমি কিন্তু বুঝতে পারবো না এটা কোন ধরনের ইরর। এটা কিন্তু তখন দুইটাই হয়ে যাবে, চপিং ইররও হবে, সিমেট্রিকও হবে। কারণ দেখো তুমি চপিং এও কিন্তু এক্সট্রা ডিজিটটা কি হয়ে যায়, ড্রপ হয়ে যায়, আবার সিমেট্রিকও এক্সট্রা ডিজিট ড্রপ হয়, বাট তুমি যে মানে লাস্ট যে গড় থেকে ডিলিট করে দিবা তার পূর্বের গড়ের সাথে এক যোগ হয়, বাট এখানে কিন্তু এক যোগ হয় নাই, কারণ তৃতীয় গড়টা মানে আমি যে গড় রাখবো তার পরের গড়টা 3 হচ্ছে 5 এর চেয়ে ছোট, সেই জন্য এক যোগ হয় নাই। এই জন্য এই দুইটা এক্সাম্পলই হয়ে যাবে রাউন্ড অফ এরর। স্পেসিফিক ভাবে বলার উপায় নাই এটা কি চপিং এরর না এটা সিমেট্রিক রাউন্ড অফ এরর, এটা কিন্তু বোঝার উপায় নাই। আমি যদি তোমাকে একটা এরকম এক্সাম্পল দিয়ে বলি যে বলো 76.5432 আমরা 2 গড় রাখতে চাচ্ছি, তা 2 গড় রাখার পর আমাদের আসছে মানে রেজাল্ট এরকম আসছে 76.54, এটা কোন ধরনের এরর? যদি আমি এটা কোশ্চেন করি এটা কোন ধরনের এরর, তোমার কিন্তু বলতে হবে রাউন্ড অফ এরর। ঠিক আছে, কেন রাউন্ড অফ এরর? কারণ স্পেসিফিক এটা কোন এরর তোমার বলা সম্ভব না, এটা চপিংও হবে সিমেট্রিকও হবে, দুইটাই হবে, এই জন্য রাউন্ড অফ এরর। অথবা তুমি দুইটা এররের নাম বলতে পারবা, সিমেট্রিকও বলতে পারবা, রাউন্ড অফ এররও বলতে পারবা। এই তোমাদের কাছে খুব জটিল মনে হচ্ছে মনে হয়, ঠিক না? স্যার না যদি স্যার 5 ঠিক থাকে আছে। স্যার তাহলে কি হবে? 5 থাকলে তো তুমি স্পেসিফিক বলেই দিলা যে স্যার 5 আছে, এটা তো সিমেট্রিক রাউন্ড অফ। যদি এক যোগ হয়, এখানে যদি 5 থাকে তো তোমার এক যোগ হয়ে গেল, একটা স্পেসিফিক মেথডের সাথে হুবহু মিলে গেল। যেহেতু মিলে গেছে, কার সাথে মিলছে? সিমেট্রিকের সাথে মিলছে, সো এটা সিমেট্রিক রাউন্ড অফ এরর। তুমি তো শুধু রাউন্ড অফ এরর বলতেই পারবা, কারণ রাউন্ড অফ এররের ভিতরেই তো থাকে সিমেট্রিক। রাউন্ড অফ তো সবগুলাই হবে, বাট সিমেট্রিক। এখানে তারপর হচ্ছে ট্রাঙ্কেশন এরর, ডিটেইলস বলে দেওয়া নাই। এখানে আরেকটা জিনিস ছিল, ট্রাঙ্কেশন এর ডেফিনেশনটা পড়ে আসলে বোঝাটা কঠিন। ট্রাঙ্কেশন এররটা, ট্রাঙ্কেশন এরর অ্যারাইজ, মানে ট্রাঙ্কেশন এররটা তখনই অ্যারাইজ করে from using an approximation in place of an exact mathematical procedure. ট্রাঙ্কেশন এররটা তখনই অ্যারাইজ করে যখন আমরা দেখা যায় একটা নির্দিষ্ট সার্টেন গড় পর্যন্ত আমরা সেটা যদি যোগ করি, নির্দিষ্ট সার্টেন গড় পর্যন্ত যোগ করি, তখন সেই প্রবলেমটা অ্যারাইজ করে। সে ধরো সাইন এক্স এর, সেটা সিরিজ দিয়ে বোঝাতে পারলে আরো ভালো হতো। এখানেও তো একটা সিরিজ সাইন এক্স এর সিরিজ দেওয়া আছে, তো আমরা দেখা যায় এক্স এর সাইন এক্স এর অ্যাঙ্গেলটা যখন বের করতে চাই আমরা নির্দিষ্ট কয়েকটা গড় যোগ করে বের করি, নির্দিষ্ট কয়েকটা গড় মানে সার্টেন টার্ম পর্যন্ত আমরা যোগ করি, সার্টেন টার্ম পর্যন্ত আমরা যোগ করি। বাট এটা কিন্তু এরপরও আরো অনেকগুলো গড় আছে, সেগুলো আমরা কি করি, ট্রাঙ্কেটেড করে দেই। এই ট্রাঙ্কেটেড করার কারণে সেই ধরনের সেখানে একটা ইরর অ্যারাইজ হয়, সেই ইররটাই হচ্ছে ট্রাঙ্কেশন ইরর। মানে সিরিজ টাইপের যে ইররগুলো আছে সেই ইররগুলো হচ্ছে ট্রাঙ্কেশন ইরর। তুমি সহজভাবে বলে দিবা স্যার সিরিজ টাইপের যে প্রবলেমগুলো আছে, সিরিজগুলো আছে, সেখান থেকে যদি আমরা কোনো অ্যাঙ্গেল বের করতে চাই, কোনো ভ্যালু বের করতে চাই, সেখানে যে ইররটা অ্যারাইজ হয় সেটাই হচ্ছে ট্রাঙ্কেশন ইরর। তখন তুমি বলতে পারবা লাইক ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা বললা, সাইন এক্স কস এক্স, বা যে কোনো সিরিজ সামেশন অফ আই ইকুয়াল টু 1 থেকে n একটা সিরিজ বলে দিলা, সেই সিরিজটার সার্টেন টার্ম পর্যন্ত আমরা নিয়ে ক্যালকুলেশন করব। বা আমি এখানে লিখেও দিছি, মানে ইংলিশে লিখেও দেওয়া আছে ল্যাঙ্গুয়েজটা কিভাবে কি করতে হয়, কেন এই ট্রাঙ্কেটেড হয়, আর এটার কারণে ইন্ট্রোডিউস হয় এন ইরর, যে ইররটাকে আমরা বলবো ট্রাঙ্কেশন ইরর। তো ট্রাঙ্কেশন ইররটা মোটামুটি একটা কনসেপ্ট কি তোমাদের হয়েছে, যে ট্রাঙ্কেশন ইররটা সিরিজ টাইপের যখন হয় তখন সার্টেন টার্ম পর্যন্ত আমরা নেওয়ার কারণে একটা ইরর অ্যারাইজ করে, আর সেই ইররটাই হচ্ছে ট্রাঙ্কেশন ইরর। এই প্লাসের পরে আর তো আমরা সেগুলো যোগ করি না, সেগুলো বাদ পড়ে যায়। ঠিক আছে, তখন সেগুলো হয়ে যায়। এই আর 3 মিনিট আছে, বুঝছো? তোমরা কি আজকে আর ক্লাস করো? জি স্যার।
আরেকটু করো, হ্যাঁ ক্লাস করো। স্যার নতুন করে জয়েন করতে হবে আবার? হ্যাঁ জয়েন তো করতে হবে, না হলে আজকে স্যার, পর্যন্ত আজকে- থাক স্যার। স্যার আজকে মিটিংটা ভাই- তাহলে ক্লোজ করে দিয়ে আবার নতুন করে স্যার মিটিংটা দিয়ে দিন। কারণ হ্যাঁ, স্যার সেটাই। ভাই বাড়িয়ে তো আজকে হয়ে যাক সব। জি স্যার, হ্যাঁ, আজকে সব তো একদিনে সম্ভব না, কারণ হচ্ছে অনেক পর। আমি এই যে এই স্লাইডটা শেষ করি, মানে এই হ্যাঁ স্যার, হ্যাঁ পেপারটা স্যার, ঠিক আছে শেষ স্যার, করি। নতুন করে আমরা জয়েন হ্যাঁ করতেছি। আমি আবার নতুন করে জয়েন দিচ্ছি, ঠিক আছে? স্যার ঠিক আছে, মিটিংটা ক্লোজ করে দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। মিটিং ক্লোজ করে দেন।